আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা সৃজনশীল 2 নম্বরটা আছে ওইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি বলছে। হাসান সাহেবের বয়স 50। কিছুদিন যাবৎ তিনি মাথা ব্যথা, বুক ধড়ফড় এবং অস্থিরতা অনুভব করছেন। তাহলে এই যে সিমটমগুলা, এটা দেখে কিন্তু তোমাকে বুঝতে পারতে হবে যে ওনার কী রোগ হয়েছে। মাথা ব্যথা হওয়া, বুক ধড়ফড় করা, অস্থিরতা অনুভব করা, এগুলো আমরা জানি হচ্ছে 50 বছরের পরে এই সিমটমগুলো আমাদের উচ্চ রক্তচাপকে নির্দেশ করে। তাহলে হাসান সাহেবের ক্ষেত্রে আমরা কি দেখতে পাইলাম? উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার এই জায়গাটা হচ্ছে অনেক বেশি বেড়ে যায়। সিস্টোলিক চাপ, ডায়াস্টোলিক চাপ যদি তোমার নর্মালের তুলনায় খুব বেশি হয় সেক্ষেত্রে আমরা উচ্চ রক্তচাপ বলতেছি। অন্যদিকে তার 7 বছর বয়সী মেয়ে মুনের গিটে ব্যথা, তারপরে গিট ফুলে যাওয়া ও ত্বকে লালচে ভাব দেখা যাচ্ছে। তারা দুজন ডাক্তারের কাছে গেলে তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দিলেন। কে? ডাক্তার। তাহলে হাসান সাহেবের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ আমরা বুঝতে পারলাম। আর ছোট শিশুদের ক্ষেত্রে যখন গিটে ব্যথা অনুভব হয়, গিট যদি ফুলে যায়, শরীরে তোমার লাল লাল ছোপ বা দাগ দেখা দেয়, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এটা হচ্ছে তোমার বাত জ্বরের লক্ষণ। তাহলে মুনের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? মুনের হইল আমাদের বাত জ্বর। দুইজনের এই রোগটা আমরা বুঝতে পারলাম। ডাক্তার কাছে যাওয়ার পর ডাক্তার তাদেরকে কিছু পরামর্শ দিছে, মানে এই রোগ থেকে কিভাবে রক্ষা পাবে এই পরামর্শগুলো। করণীয়টা কি? যে কোনো রোগ হইলে আমাদের এই কয়টা জিনিসই পড়া লাগবে। তোমার কি করণীয়, লক্ষণগুলো কি, মানে প্রথমে লক্ষণ দেখে আমরা চিনতে পারবো, সিমটমগুলো বুঝবো। এরপরে মানে রোগ হওয়ার পরে তো আমাদের প্রথমে এই চিন্তাটাই মাথায় আসে যে এখন আমি কি করব। তাহলে এখন কি করব বা প্রতিকার বা চিকিৎসাটা, এটা হচ্ছে আমরা যে কোনো রোগের ক্ষেত্রে এই কয়টা জিনিসই দেখবা সৃজনশীলে আসে, এর বাইরে আর কিছু আসে না। তারপরে দেখো ক নম্বর প্রশ্নটা কি বলছে, রক্ত কি। রক্ত কি এটা আমরা সবাই জানি, কিন্তু এখন সাজে লিখবো কিভাবে? রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয়, হালকা লবণাক্ত এক ধরনের হলুদ তরল যোজক কলা। হলুদ বলতে মানে ঈষৎ হলুদ, দেখতে কিছুটা হলুদ বর্ণের হয় রক্ত রসটা। আর রক্তকণিকা তো তোমার মানে রক্ত মেইনলি লাল রঙের হয়, যেটা হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের জন্য ওই যে রেড ব্লাড সেলগুলা ওগুলা হচ্ছে লাল রঙের হয়। রক্ত কিন্তু তোমার সাদা বর্ণেরও আছে, বর্ণহীনও আছে, মানে রক্তকণিকা 3 ধরনের, এক এক রক্ত এক এক বর্ণের। তাহলে রক্ত কি? ঈষৎ ক্ষারীয় তরল যোজক কলা। এখন যোজক কলা কি জন্য বলা হয়? যোজক কলা আমরা তাদেরকেই বলি যাদের তোমার মাতৃকার পরিমাণ খুব বেশি থাকে এবং কোষের পরিমাণ কম থাকে। তাহলে যোজক কলা কি হবে? মাতৃকা বা ম্যাট্রিক্সের পরিমাণ থাকবে খুব বেশি এবং কোষের পরিমাণ থাকবে খুব কম। এখন কোষ যদি কম থাকে, ম্যাট্রিক্স যদি বেশি থাকে, ম্যাট্রিক্সে কোষগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে। যেমন রক্তকে তুমি দেখো না, এটা তো একটা লিকুইড। তাহলে এখানে তোমার মাতৃকাটা বেশি আর কোষ যে রক্তকণিকাগুলা বা কোষগুলা সেগুলা রসের ভিতর তোমার ছড়ানো অবস্থায় থাকে। যোজক কলা 3 ধরনের হয়, একটা ফাইব্রাস যোজক টিস্যু, আরেকটা স্কেলিটাল যোজক টিস্যু এবং আরেকটা হচ্ছে এই তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু হচ্ছে এই রক্ত এবং লসিকা, দুইটা ভাগে ভাগ করা যায়। তাহলে রক্ত কি? আমাদের ঈষৎ ক্ষারীয় হালকা হলুদ বর্ণের তরল যোজক কলা। এরপরে দেখো কি বলছে, শ্বেতকণিকা কিভাবে দেহ রক্ষায় কাজ করে। রক্তকণিকা 3 ধরনের বললাম, একটা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এই যে শ্বেত রক্তকণিকা ও আমাদের দেহ রক্ষায় কাজ করে। কিভাবে কাজ করে চলো আমরা একটু নোটে গিয়ে এটা দেখি। শ্বেত রক্তকণিকাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা গ্রানুলোসাইট আর একটা হচ্ছে এক গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মানে হচ্ছে তোমার দানাদার, দানাদার শ্বেত রক্তকণিকাগুলোকে আমরা বলবো গ্রানুলোসাইট। কোনো কিছুর নামের শুরুতে যদি অ অথবা আ যুক্ত হয় সেক্ষেত্রে আমরা কি বুঝি? এটার বিপরীত ওয়ার্ডটা বুঝি না? যেমন কাজ, সে কাজ করতেছে, আর অকাজ তার মানে খারাপ কোনো কিছু করতেছে, এরকম আমরা বুঝতেছি। তাহলে দানাদার যদি গ্রানুলোসাইট হয় তাহলে নামের শুরুতে এ যুক্ত হইলো, এটা আমাদের কি হবে? অদানাদার হবে। তাহলে এই জায়গার যে শ্বেত রক্তকণিকাগুলা ওদের ভিতরে কোনো দানা থাকবে না, অদানাদার। শ্বেত রক্তকণিকা দেখতে তোমার এরকম গোলাকার হয়, ওদের ভেতরে নিউক্লিয়াস থাকে এবং অনেক সময় এই দানা থাকে, অনেক সময় থাকে না। তাহলে এই যে দানাদার আর অদানাদার নামগুলা কীরকম দেখো তো। দানাদারের ভিতরে আছে নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল, আর অদানাদারের ভিতরে আছে তোমার লিম্ফোসাইট আর মনোসাইট। এখন যদি নামগুলো তোমার কঠিন লাগে কোনো অসুবিধা নাই। এই যে দেখো দানাদার, তুমি একটু অনুভব করো, তোমার বায়োলজি বইটা বন্ধ করে ওর যে কভার পেজটা আছে ওই ঢালের উপর চোখ বন্ধ করে একটু হাত বুলাও, কীরকম স্মুথ একটা সারফেস না, একটা প্লেন সারফেস।
ওর উপরে ধরো আমি কিছু চাল ডাল ছড়াই দিলাম। এখন তুমি চোখ বন্ধ করেই বুঝতে পারবা গোলাকার যে দানাগুলো ওগুলো হচ্ছে ডাল, এবং কিছুটা লম্বাটে যে দানাগুলো ওগুলো হচ্ছে তোমার চাল। তাহলে তুমি চোখ বন্ধ করেই এটা ফিল করতে পারতেছো বা অনুভব করতে পারতেছো যে দানাদার কিছু আছে। তাহলে দানাদার যে শ্বেত রক্তকণিকাগুলো ওদের শেষে দেখো নামের শেষে ফিল করতে পারার জন্য ফিল ফিল ফিল, সবার নামের শেষে ফিল আছে, তার মানে তুমি অনুভব করতে পারতেছো। এভাবে করে মনে রাখবো আমরা যে যাদের নামের শেষে ফিল আছে ওরা সবাই দানাদার, যাদের নামের শেষে সাইট আছে বা ফিল নাই ওরা হচ্ছে অদানাদার। এখন আমাকে বলো তো, নিম পাতা চিনি না আমরা সবাই? নিম পাতা কি করে? নিম পাতা কিন্তু অনেক উপকারী। নিম পাতা জীবাণু ধ্বংস করার কাজ করে, মানে জীবাণুদেরকে মেরে ফেলে। অনেক বেশি তিতা হয় যার জন্য এটা কিন্তু মানে জীবাণুর বিরুদ্ধে অনেক সুন্দর একটা মানে কাজ করতে পারে। তাহলে নিম পাতাটা মনে রাখবা কি করে? জীবাণু ধ্বংস করে। এখন নিম পাতার যে দন্তান্ন রস্মিকার, দন্তান্ন রস্মিকারে দেখো নিউট্রোফিল, আর মতে দেখো মনোসাইট। তাহলে এই যে মনোসাইট আর এই যে নিউট্রোফিল ওরাও কি করবে? জীবাণু ধ্বংস করার কাজ করবে। নিম পাতা যেহেতু জীবাণু ধ্বংস করার কাজ করতেছে, নিউট্রোফিল আর মনোসাইট জীবাণু ধ্বংস করার কাজ করবে। এরপরে দেখো ইউসিনোফিল আর বেসোফিল, ওরা দুইজন কি করে? ওরা অ্যালার্জি প্রতিরোধ করে। তোমার দেহে যদি কোনো কিছুর বিরুদ্ধে অ্যালার্জি তৈরি হয়, সেক্ষেত্রে এই অ্যালার্জিটা প্রতিরোধ করতেছে হচ্ছে আমাদের ইউসিনোফিল আর বেসোফিল। শ্বেত রক্তকণিকা কিভাবে জীবাণু ধ্বংস করে জানো? ওরা হচ্ছে ওদের দেহের আকৃতিটা পরিবর্তন করে ফেলে, এরকম অ্যামিবার মতো আকৃতি গঠন করে। বাইরে থেকে ধরো একটা জীবাণু প্রবেশ করলো, এই জীবাণুটাকে ওরা অ্যামিবার মতো আকৃতিটা চেঞ্জ করে ভিতরে নিয়ে নিবে। সেক্ষেত্রে দেখো এই জায়গায় এরকম হবে, এই যে জীবাণুটাকে ওরা এরকম করে দেহের ভিতরে নিয়ে আসতেছে। দেখো কিছুটা ভিতরে নিয়ে আসলো, আবার দেখো পুরাটা ভিতরে নিয়ে আসলো। এখন ওর ভিতরে যে এনজাইমগুলো থাকবে ওগুলো ওই জীবাণুর উপর ক্রিয়া করবে যে তুমি কেন এখানে আসছো, ওকে রিমান্ডে নিয়ে যাবে, রিমান্ডে নিয়ে যেয়ে জীবাণুটাকে ধ্বংস করে ফেলবে। এভাবে শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, কি বলছি পদ্ধতিটার নাম? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করার কাজটা করে। তাহলে শ্বেত রক্তকণিকা আমাদের দেহকে কিভাবে রক্ষা করে এতটুকু আমরা বুঝতে পারলাম। তারপরে আসো গ নাম্বার প্রশ্নটাতে কি বলছে? মনের সমস্যাটা চিহ্নিত করে এর কারণ ব্যাখ্যা করো। মনের সমস্যা আমরা বুঝতে পারছিলাম ওর কি হয়েছিল, বাত জ্বর হয়েছিল, তাই না? তাহলে বাত জ্বর আমরা প্রথমে শনাক্ত করতে পারলাম, এরপরে আমাদের কি করা লাগবে? ওর যে কারণগুলা, এই কারণগুলা ব্যাখ্যা করতে বলছে। চলো আমরা দেখি। সবার প্রথমে তুমি যে শনাক্ত করতে পারছো মনের রোগটা হচ্ছে আমাদের বাত জ্বর, এটা সবার প্রথমের লাইনেই তোমাকে বলে দিতে হবে। দেখো আমি গ নাম্বার লিখেই মতো বলে দিলাম যে মনের সমস্যাটা হচ্ছে বাত জ্বর। এবার এই যে বাত জ্বরটা বলে দিলাম, এরপরে আমাদের কি করা লাগবে? বাত জ্বর সম্পর্কে আরেকটু কথাবার্তা বলি যে বাত জ্বর কি। এটা হচ্ছে এক ধরনের প্রদাহজনিত রোগ, যেটা ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে হয়। প্রদাহ কি? প্রদাহ মানে হচ্ছে ব্যথা। তার মানে বাত জ্বর হইলে তোমার ব্যথা হবে। এই ব্যথাটা কি জন্য হচ্ছে? ব্যাকটেরিয়া যখন ত্বকে আক্রমণ করতেছে তখন আমাদের এই জ্বরটা হবে। এখন কারণ উল্লেখ করতে বলছে আমাদের, মানে প্রশ্নে কারণ জানতে চাইছে। কারণটা কি? স্ট্রেপ্টোকক্কাস যে ব্যাকটেরিয়াটা, ওর সংক্রমণে আমাদের এই রোগটা হইতে পারে। তাহলে এটা একটা কারণ, স্ট্রেপ্টোকক্কাস ও হচ্ছে একটা কারণ। শ্বাসনালীর প্রদাহ, তোমার যদি শ্বাসনালীতে ব্যথা থাকে সেক্ষেত্রে শ্বাসনালীর প্রদাহ থেকে এই বাত জ্বরটা আসতে পারে। তাহলে শ্বাসনালীর প্রদাহ একটা কারণ। ফুসকুড়িযুক্ত সংক্রামক জ্বর, ফুসকুড়ি বলতে হচ্ছে শরীরে ছোট ছোট দানা দানা এরকম মানে তৈরি হয় আর কি, সেই জ্বরটা থেকে বা সংক্রামক জ্বরটা থেকে তোমার পরবর্তীতে বাত জ্বরে শিফট হয়ে যেতে পারে। তাহলে ফুসকুড়িজনিত সংক্রামক রোগ থেকে তোমার বাত জ্বরটা হইতে পারে। এরপরে টনসিলের প্রদাহ, টনসিল বলতে আমাদের গলার এই জায়গাটায় দেখবা অনুভব করা যায় ছোট দুইটা বলের মতো অংশ, এই জায়গাটা হচ্ছে আমাদের টনসিল। এটা তুমি হা করলেও দেখতে পাবা। যদি কখনো ওই যে মানে টনসিলে প্রদাহ তৈরি হয়, প্রদাহ মানে হচ্ছে ব্যথা, এই যে ধরো ঠান্ডা জাতীয় খাবার বেশি খেলে টনসিলটা ফুলে যেতে পারে। তখন টনসিলটা যখন ফোলা অবস্থায় থাকে তখন তুমি আয়না দিয়ে দেখলেই কিন্তু দেখা যায় দুই পাশে তোমার টনসিলের মানে টনসিলগুলো যে ফুলে থাকতেছে। তাহলে টনসিলের প্রদাহ যদি হয় তাহলেও কিন্তু বাত জ্বর হইতে পারে। এছাড়াও মধ্যকর্ণের সংক্রমণ, আমাদের কানের ভেতরে যে অংশটা, ওইটা যদি কোনো কিছু দ্বারা সংক্রমিত হয় কোনো জীবাণু দ্বারা, সেক্ষেত্রেও তোমার বাত জ্বরটা হইতে পারে। তাহলে অনেকগুলো কারণ আমরা দেখতে পারলাম। এছাড়া রোগটি শুরুতে নির্ণীত না হলে বা সঠিক চিকিৎসা না হলে এর প্রকোপ বেড়ে যায় এবং অস্বাস্থ্যকর পরিবেশ ও স্বাস্থ্যবিধির অভাবে বাত জ্বরের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। কি বললো? প্রথমে যদি তুমি বুঝতে না পারো, ধরো তোমার এমনিতেই জ্বর, টনসিলে ব্যথা, এটা তো আমরা হইতে পারে যে আইসক্রিম বেশি খাইলে টনসিলে ব্যথা হইতে পারে, কিন্তু এটাকে যদি তুমি প্রথমেই মানে হালকাভাবে নাও সেক্ষেত্রে পরবর্তীতে এই বাত জ্বরটা কি হইতে পারে?
তোমার অনেক বেশি সংক্রমিত হইতে পারে। অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যবিধি যদি সুন্দর করে মেনে না চলো, সেক্ষেত্রে আমাদের এই বাতজ্বরটা আরো বেশি ছড়াবে। চলো আমরা এরপরের প্রশ্নটায় যাই। ঘ নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো তো। হাসান সাহেবের রোগটি কি নিরাময়যোগ্য? ওনার জানি কি হয়েছিল? ওনার হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ ছিল, তাই না? ওই যে সিমটমগুলো দেখে আমরা কি বুঝতে পারছিলাম, হাসান সাহেবের রোগটা ছিল উচ্চ রক্তচাপ। কি জন্য? তার হচ্ছে মাথা ব্যথা করতেছিল, বুক ধড়ফড় করতেছিল, আর অস্থিরতা অনুভব হচ্ছিল। তাহলে এই যে সিমটমগুলো, এগুলো হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপের জন্য। এই রোগটা কি নিরাময় করা যায়, মানে একদম কি আমরা এটা থেকে সুস্থতা লাভ করতে পারবো নাকি, এটা জিজ্ঞেস করছে। না, একদম এটা নিরাময় করা যায় না, কিন্তু তুমি চাইলে সুন্দর একটা পরিমিত জীবনযাপন করার মাধ্যমে এই রোগটাকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারো, কিন্তু একদম নিরাময় করা যাবে না, মানে একদম যে সুস্থ হয়ে যাবে এটা কখনোই হবে না। সেক্ষেত্রে যে কোনো রোগ দেওয়া থাকলেই আমরা প্রথমে যে ওইটা ধরতে পারলাম, এটা সবার আগে বলে দেওয়া লাগবে। এই যে ঘ নাম্বার লিখেই আমি কি করলাম, এই যে মাথা ব্যথা, অস্থিরতা, এই যে রোগটা হচ্ছে উচ্চ রক্তচাপ, এই কথাটা সবার আগে বলে দিবা। বলে দেওয়ার পরে আমরা মানে প্রশ্নে যা চাইছে ওইটার বর্ণনাগুলো দিব। তাহলে এই রোগটি কি নিরাময়যোগ্য, এটা জিজ্ঞেস করছিল। তাহলে আমরা বলবো যে না, এই রোগটি অনিরাময়যোগ্য, বা একদম পুরোপুরি তুমি সুস্থ হইতে পারবা না। তাহলে উচ্চ রক্তচাপ কি? এটা নর্মালি রক্তচাপ বলতে আমরা কি বুঝতেছি, তোমার রক্ত যখন ফ্লো করবে পুরো দেহে, তখন ওই যে ধমনীর গাত্রে, মানে রক্ত চলাচল করে কিভাবে, ধমনী শিরার ভিতর না, এই যে চলাচল যখন করতেছে, রক্তকণিকাগুলো যখন এরকম ফ্লো করতেছে, তখন ধমনীর গায়ে ওদের প্রবাহের কারণে যে একটা চাপ সৃষ্টি হয়, এটাকে আমরা বলি হচ্ছে রক্তচাপ। তাহলে রক্তচাপ কিভাবে হয়? রক্ত যখন ফ্লো করতেছে, রক্ত কিভাবে ফ্লো করতেছে? হার্ট যে পাম্প করতেছে, এই জন্য রক্ত ফ্লো করতেছে। হার্টের সিস্টোল আর ডায়াস্টোল, সংকোচনকে আমরা বলবো সিস্টোল, প্রসারণকে বলবো ডায়াস্টোল। তাহলে হার্টের সিস্টোল আর ডায়াস্টোলের কারণে এই রক্ত প্রবাহ হচ্ছে, রক্ত প্রবাহের ফলে প্রাচীরে হচ্ছে তোমার রক্তচাপ সৃষ্টি হচ্ছে। তাহলে সিস্টোলিক চাপ আর ডায়াস্টোলিক চাপ, এটা মানে আমাদের যে রেঞ্জের ভিতর আছে, ওই রেঞ্জের বেশি যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, উচ্চ রক্তচাপ বলবো। স্বাভাবিকের চেয়ে বেশি রক্তচাপ, বেশি জোরে যদি ফ্লো হয়, সেক্ষেত্রে উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয়। দেখো, এই যে ঘাতক ব্যাধি যদি আমরা কোনোটাকে বলি, সেক্ষেত্রে এই রোগ থেকে কিন্তু আর নিরাময় পাওয়া যায় না। তাহলে হৃদরোগ এবং স্ট্রোকের অন্যতম প্রধান কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। তাহলে যার উচ্চ রক্তচাপ থাকতেছে, পরবর্তীতে সেই রোগীদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, বিভিন্ন ধরনের হৃদরোগ এবং স্ট্রোক ঘটতে দেখি। স্ট্রোক কোথায় হয়? ব্রেইনে হয়। ব্রেইনে হয় স্ট্রোক, হার্টে হয় অ্যাটাক। আমি অনেকে কিন্তু এই ভুল কথাটা বলতে শুনি যে হার্ট স্ট্রোক করছে। হার্ট কিন্তু কখনো স্ট্রোক করে না, হার্ট হয় অ্যাটাক আর ব্রেইনে হয় স্ট্রোক। তাহলে স্ট্রোক আর হৃদরোগ এই দুইটার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ হলে আমাদের কি করা লাগবে? অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ঔষধ খাওয়া লাগবে, টাটকা ফল ও টাটকা শাকসবজি খাওয়ার অভ্যাস করতে হবে, ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে কি হয়, তোমার শরীরে ব্লাড সার্কুলেশনটা ভালো থাকে, যার জন্য আমাদের অবশ্যই প্রতিদিন কিছুটা হাঁটা চলা বা ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা উচিত। প্রয়োজনে চর্বি জাতীয় খাবার থেকে বিরত থাকা। চর্বি জাতীয় খাবার হচ্ছে আমাদের জন্য খুবই ক্ষতিকর। চর্বি যদি তুমি অল্প একটু পরিমাণেও গ্রহণ করো, ওইটা তোমার দেহে অনেক পরিমাণ শক্তি দিচ্ছে, যার জন্য এটাকে আমাদের কমই খাওয়া উচিত। মানে কম খাইলেও তোমাকে এনাফ শক্তির সাপ্লাই সে দিচ্ছে। আমরা 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি, আবার 1 গ্রাম আমিষ থেকেও 4 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি। কিন্তু 1 গ্রাম চর্বি থেকে কত কিলো ক্যালোরি পাই জানো? 9 কিলো ক্যালোরি। 9 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি। তাহলে দেখো, শর্করার থেকেও চর্বি আমাদেরকে বেশি পরিমাণ শক্তি দিচ্ছে। তাহলে তুমি অল্প একটু চর্বি খাইলেই কি হবে, তোমার অনেক বেশি শক্তির সাপ্লাই কিন্তু হয়ে যাবে। এখন এই যে চর্বিটা, এটা কিন্তু আবার মানে ফ্যাট জাতীয় খাদ্য কিন্তু 2 ধরনের হয়। একটা প্রাণীজ চর্বি হইতে পারে, তুমি মাংসের সাথে ধরো চর্বি আছে, গরুর মাংসের সাথে চর্বি থাকে, ওইটা যদি তুমি গ্রহণ করো, সেক্ষেত্রে ওই চর্বিটা তোমার মেদ আকারে তলপেটে জমা হবে। সেক্ষেত্রে আমরা যে ভুঁড়ি বেড়ে যাইতে দেখি, এই যে তলপেটে যেটা জমা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওই প্রাণীজ চর্বিটা। এবং তুমি ভোজ্য তেল হিসেবে যেটা গ্রহণ করতেছো, ধরো পেঁয়াজও ভেজে তুমি খাচ্ছ, ওইখানে ভিতরে যে তেলটা, ওইটা তোমার রক্তনালীতে যা জমা হবে। এইটা বেশি ভয়ঙ্কর না বলো? এই যে রক্তনালীটা, রক্তগুলো ফ্লো করতেছে, এখন এই জায়গায় তোমার চর্বি জমা হয়ে গেল, ওদের যে পথটা এটা শুরু হয়ে গেল না, দেখো ওরা কি এই পথ দিয়ে আর যাইতে পারতেছে? এখানে হচ্ছে ওদের একটু মানে জায়গা সংকুলানের কারণে একটু অসুবিধা হচ্ছে না, তখন এখানে কণিকাগুলো জমা হয়ে যাবে।
জমা হয়ে গেলে ওদের ফ্লোটা কমে যাবে এবং এইখানে প্রাচীরটাতে ওরা চাপ দিবে, যার কারণে প্রাচীর যদি ফেটে যায় বা বিদীর্ণ হয়ে যায় তাহলে তো শেষ, একদম মারা। তাহলে চর্বি জাতীয় খাবার যথাসম্ভব কম খাইতে হবে। খাবারের সাথে অতিরিক্ত লবণ না খাওয়া এবং কাঁচা লবণ খাওয়া থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা। লবণ আমাদের জন্য দরকারি, কারণ আমাদের আয়োডিনের অভাব পূরণ করার জন্য অথবা খনিজ যে উপাদানগুলো ওর অভাব পূরণ করার জন্য আমাদের লবণ কিছুটা পরিমাণ খাইতে হবে, যেটা তুমি তরকারিতে রান্নার সময় যতটুকু দিচ্ছ অতটুকুই এনাফ। আমরা অনেক সময় দেখতে পাই যে কাঁচা লবণ মানে ভাতের সাথে এক্সট্রা করে আবার কাঁচা লবণ নিচ্ছে, এই কাজটা কিন্তু করো না। ধূমপান ত্যাগ করা, এই যে ধূমপান যেটা, এটা হচ্ছে তোমার বিভিন্ন রোগের মানে একদম কারণ আমরা বলতে পারি। দেখো এখানে শুধু আমরা উচ্চ রক্তচাপের কথা বলতেছি, কিন্তু শুধুমাত্র রক্তচাপ না, দেখো ধূমপানের কারণে যে নিকোটিনটা আছে, এই নিকোটিন যখন তোমার রক্তে মিশে যাচ্ছে তখন ওই রক্ত পুরা দেহে যখন প্রবাহিত হচ্ছে তোমার পুরা দেহে কিন্তু অসুবিধা তৈরি করতেছে। যখন এই রক্তগুলা পরিশুদ্ধ হওয়ার জন্য কিডনিতে যাচ্ছে তখন ওই কিডনিতে সমস্যা করতেছে, যখন হার্টে যাচ্ছে পাম্প হওয়ার জন্য হার্টে সমস্যা করতেছে, তোমার ব্রেইনের সেলগুলোতে যায় অসুবিধা করতেছে, শারীরিক মানসিক বিভিন্ন ধরনের বৈকল্য কিন্তু এই ধূমপানের কারণে হচ্ছে। এবং রক্তচাপ খুব বেশি হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। যদি এই নিয়মগুলো আমরা মেনে চলি সেক্ষেত্রে কিন্তু আমরা উচ্চ রক্তচাপ থেকে রক্ষা পাইতে পারবো। তাহলে দেখো ওই যে নিরাময় করার কথাটা আমাদেরকে বলছে যে পুরোপুরি কি আমরা নিরাময় করতে পারবো কিনা, না পুরোপুরি এটা নিরাময় করা যাবে না, কিন্তু তুমি যদি এই নিয়মগুলো মেনে চলো সেক্ষেত্রে আমরা ওই রক্তচাপটাকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং কিছুটা সুস্থ জীবনযাপন করতে পারবো। তাহলে উদ্দীপকে যে ব্যক্তি হাসান সাহেব, তার এই রোগটা পুরোপুরি নিরাময়যোগ্য নয়, এটা একটা ঘাতক ব্যাধি। ঘাতক ব্যাধি হইলে এটা তোমার মানে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই, এটা আমরা বলতে পারি। তাহলে এই কথাবার্তাগুলোই সুন্দর করে পরীক্ষার খাতায় লিখে দিতে পারলেই হবে। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।